দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। শুরু হয়েছে গাজীপুর সাভার আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানার উৎপাদন। শীঘ্রই শতভাগ কারখানা চালুর আশা। লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত শিল্প খাত, উৎপাদন কমেছে 5 থেকে 20% পর্যন্ত। দেরিতে শুরু ভর্তুকি মূল্যে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রম। তালিকার 3টি পণ্যের মধ্যে এখনো নেই চালের সরবরাহ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হয়েছে গাজীপুর সাভার আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। বিভিন্ন দাবিতে চলা আন্দোলনের প্রভাবে বন্ধ ছিল এসব কারখানা। রোববার কারখানা পরিদর্শনে এসে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি জানিয়েছে, শতভাগ কারখানা চালু করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। আশুলিয়া অবস্থিত অনন্ত গার্মেন্টস বেশ কিছুদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের জেরে প্রায় 2 সপ্তাহ বন্ধ ছিল এই কারখানার কার্যক্রম। শনিবার মালিক শ্রমিক আর সরকার 3 পক্ষের সভায় সিদ্ধান্ত হয় সব কারখানা চালুর। সে সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। মূলত নির্ধারিত সময়ে বেতন ভাতা পরিশোধ, হাজিরা বোনাস, বৈশাখের ছুটি সহ বেশ কিছু দাবি ছিল শ্রমিকদের, যার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস মিলেছে মালিক পক্ষ থেকে। কিছু দাবি আছে মানছে, কিছু দাবি আছে অযৌক্তিক, কিছু আছে যে আশেপাশের ফ্যাক্টরিতে চলে গেছে আমরাও চলে যাবো, মানে এরকম আছে। এখনো কিছুই বলি না আমাদের খালি বলছে যে তোমাদেরকে জানাবো, কিন্তু এখনো কিছুই জানায় নাই। আমাদেরকে কিছু জানায় নাই, নোটিশও দেয় নাই, কেউ ঘোষণা দেয় নাই। শুধু অনন্ত নয়, খুলছে প্রায় সব পোশাক কারখানা। শিল্প পুলিশের হিসেবে গাজীপুরে তৈরি পোশাক কারখানা আছে 2500, যার মধ্যে এখন বন্ধ আছে 4টি। সেগুলো চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। এর বাইরে সাভার ও আশুলিয়ায় 1863টি কারখানার মধ্যে রোববারও বন্ধ ছিল 18টি, আর সাধারণ ছুটির আওতায় রয়েছে 2টি। বিজিএমই এর হিসেবে সাভার ও আশুলিয়া এলাকায় সংগঠনটির সদস্যভুক্ত 460টি পোশাক কারখানার মধ্যে বন্ধ রয়েছে 60টি, আর খোলার পরেও উৎপাদন শুরু করতে পারেনি 6টি কারখানা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, অন্য সকল ফ্যাক্টরিতে কাজ চলছে। এই 18টা ফ্যাক্টরি আমরা ব্যাপারে মালিক এবং শ্রমিকদের মাঝে করছি যেন উভয় পক্ষ বসে তাদের সমস্যাগুলো নিরসন করতে পারে। এই দাবিগুলো অনেকগুলোই দেখবেন যেগুলো উঠেছে এই সময়, সেগুলো হলো শ্রম আইনের বাইরে যে আমাদের কিছু বোনাস যেগুলো আমরা দেই সেগুলো দিয়ে উঠেছে, কিন্তু সেগুলো তুচ্ছ করে দেখবার কোনো সুযোগ নাই। আমরা এগুলো সবই দেখব, কারণ আমাদের একটি শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করার আমাদের একটি সকলের মনোভাব রয়েছে। সাভার ও আশুলিয়ায় কয়েকটি কারখানা পরিদর্শন করেছে শ্রমিক অসন্তোষ নিরসনে গঠিত শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। পরে গণমাধ্যমকে তারা জানান, আশুলিয়া অঞ্চলে 272টি পোশাক কারখানার মধ্যে গেল মাসের বকেয়া 95% বেতন পরিশোধ করা হয়েছে। বেতন দিতে পারেনি 14টি প্রতিষ্ঠান। জানানো হয়, শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি শ্রমিক মালিক আর সরকার ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সরকারের দৃষ্টিতে এটা এসেছে এবং সরকার এইটা একটা নিম্নতম মজুরি বোর্ড আছে, সেই নিম্নতম মজুরি বোর্ড কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, সেটা কাজ করে যাচ্ছে। সরকার এইটা পর্যালোচনা করবে, এটা রিভিউ করে দেখবে। সরকার, উদ্যোক্তা পক্ষ এবং আমাদের যারা কর্মী বাহিনী, তাদের এই 3 পক্ষকে নিয়ে এটা আমরা একটা রিভিউ করব। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে শিল্পাঞ্চলের নিরাপত্তা সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাবে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পের উৎপাদনে। শিল্পভেদে উৎপাদন কমেছে 5 থেকে 20% পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে অনেক কারখানায় ব্যবহার করা হচ্ছে জেনারেটর। ফলে উৎপাদন ব্যয় বেড়েছে অন্তত 20%। শিল্প উদ্যোক্তারা বলছেন, সংকট দীর্ঘমেয়াদী হলে হাতছাড়া হতে পারে অনেক ক্রয়াদেশ, যার ফলে বাধাগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতির স্বাভাবিক গতির প্রকৃতি। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 27,791 মেগাওয়াট, বিপরীতে চাহিদা 16,000 মেগাওয়াটের কম। তা সত্ত্বেও গেল 2 সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী মিলছে না বিদ্যুৎ। দেশ জুড়ে শুরু হয়েছে লোডশেডিং। রাজধানীতে কিছুটা কম হলেও অন্যান্য অঞ্চলে দৈনিক গড়ে লোডশেডিং হচ্ছে 5 থেকে 6 ঘন্টারও বেশি। এমন লোডশেডিংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। উদ্যোক্তারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে দৈনিক 4 থেকে 5 ঘন্টা উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এমনকি নষ্ট হচ্ছে অনেক মালামাল। সময় মতো ক্রয়াদেশ পৌঁছে দিতে কিছু কারখানায় ব্যবহার করা হচ্ছে জেনারেটর। ফলে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে দাবি উদ্যোক্তাদের। আমাদের প্রতিদিন তো অন্তত 3 থেকে 4 বার লোডশেডিং হচ্ছে, মানে এটার কোনো সময় টময় নাই, যখন খুশি তখনই চলে যাচ্ছে।
এবং প্রতিবার মানে 1 থেকে 1 ঘন্টা তো থাকেই, 1 ঘন্টা মিনিমাম থাকে। তো এরকম 4 থেকে 5 ঘন্টা কিন্তু আমাদের লোডশেডিং প্রতিদিন হচ্ছে। এতে খরচের পরিমাণ, উৎপাদন খরচ কিন্তু এখানেও শুধু এই লোডশেডিংয়ের কারণে কিন্তু আমাদের 3 থেকে 5% উৎপাদন খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া শিল্প। মূলত কোরবানির ঈদের পর 2 থেকে 3 মাস সবচেয়ে বেশি চাপ থাকে এই শিল্পে, আর এই সময়ে বেশিরভাগ ক্রয়াদেশ পেয়ে থাকে উদ্যোক্তারা। তাই বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় একটু বেশিই থাকে কর্মচাঞ্চল্য। তবে সাম্প্রতিক লোডশেডিং শঙ্কায় ফেলেছে এ খাতের উদ্যোক্তাদেরও। এখন আমাদের পুরো সিজন বললে চলে, কিন্তু গত কয়েকদিন যাবত আমাদের বিদ্যুতের সমস্যার কারণে আমাদের উৎপাদন প্রচুর ব্যাহত হচ্ছে। এখানে ট্যানারি গুলো আপনারা জানেন এটা একটা হেভি ইন্ডাস্ট্রি, এখানে মেশিনারিজ গুলো কিন্তু খুব হেভি। এখানে আপনার জেনারেটর কিন্তু ব্যাকআপ নিচ্ছে না, পুরোপুরি ট্যানারি ব্যাকআপ নেওয়া সম্ভব না। তো এর ফলে আমরা যে আমাদের যে এই ক্রয় আদেশগুলো আমরা যথাসময় এটা শিপমেন্ট করতে পারবো কিনা এটা নিয়ে আমরা খুবই সন্দিহান। পোশাক আর চামড়ার মতো অন্যান্য শিল্প খাতেও পড়েছে লোডশেডিং এর আঁচ। এমন পরিস্থিতিতে উৎপাদন স্বাভাবিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের অগ্রাধিকার ভিত্তিতে ট্যানারি শিল্পে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে আমাদের যে উৎপাদনটা যেন আমরা কন্টিনিউ চালাইতে পারি, এই ক্ষেত্রে যেন কোনো প্রকার বাধা বিঘ্ন যেন সৃষ্টি না হয়। যত দ্রুত সম্ভব এই লোডশেডিং এবং জ্বালানি সংকটের সমাধান করা যাবে, তত আমাদের রপ্তানি খাত কিন্তু একটা পজিটিভ দিকে এগিয়ে যাবে। আদারওয়াইজ যদি এটা কন্টিনিউ হইতে থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতির পরিমাণ ডে বাই ডে আরও বাড়বে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের পণ্য সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $57 বিলিয়ন, যা আগের অর্থ বছরের চেয়ে 12.74% বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে ডিলার পর্যায়ে পণ্য সরবরাহ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি। এবার তালিকায় নেই পেঁয়াজ ও চিনি। খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের অভাবে এখনও চাল সরবরাহ শুরু হয়নি, দেওয়া হচ্ছে কেবল ভোজ্য তেল ও মসুর ডাল। তবে এ মাসে পণ্য বিতরণে কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছে টিসিবি। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সকাল 10টা থেকে তেজগাঁওয়ের টিসিবির গুদাম থেকে পণ্য সংগ্রহ শুরু করেন ডিলাররা। তবে বৃষ্টির কারণে ডিলারদের উপস্থিতি ছিল কিছুটা কম। ভিড় কম থাকায় যারা এসেছেন খুব সহজেই পণ্য বুঝে নিতে পেরেছেন। সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এবার ঢাকা সহ সারা দেশে কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। দেরিতে শুরু হলেও 30 তারিখের মধ্যে সব সুবিধাভোগীর মাঝে পণ্য বিতরণ করা সম্ভব বলে জানিয়েছেন ডিলাররা। আমাদের চাল পাওয়ার পরে আমরা আর কি যত সুবিধাবাদী লোক আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি, যত দূরত্ব সম্ভব হয়। 4-5 মাস যাবত গরম হচ্ছে। কি কারণে? এটা মাঝে মধ্যে আসলে মাল সংকট থাকে। আমাদের যে রোস্টার দিয়েছে এই রোস্টার অনুযায়ী আমরা আজকে চালান করব। আমরা 15 দিন সময় পাইলে আমরা সবাইকে দিতে পারবো। ভর্তুকি মূল্যে 1 কোটি পরিবারের জন্য প্রতি মাসে নির্দিষ্ট 5টি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে টিসিবি। তবে এবারের তালিকায় নেই পেঁয়াজ ও চিনি। অন্যান্য পণ্যের মধ্যে প্রতি কেজি 100 টাকা দরে 2 লিটার ভোজ্য তেল, 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল বিক্রি করা হবে 30 টাকা কেজি দরে। তবে খাদ্য মন্ত্রণালয় থেকে এখনো চাল না পাওয়ায় ডিলারদের শুধু তেল আর মসুর ডাল দিচ্ছে টিসিবি। গত মাসেরটা বিক্রয় করতে একটু দেরি হয়ে যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতির কারণে এসব দেশে বন্যার কারণে চলতি মাসে পণ্য বিক্রয় কার্যক্রমটা একটু দেরি হয়েছে, শুরু করতে দেরি হয়েছে। এছাড়া আমরা সাধারণত প্রতি মাসে প্রথম সপ্তাহে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করে থাকি, যেটা পরবর্তী মাসগুলোতে আশা করি যদি কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কিছু না ঘটে আমরা প্রতি মাসে প্রথম সপ্তাহে শুরু করে দিব। আমাদের চাল এবং আমরা যে পণ্যটা দিচ্ছি এটা কিন্তু 2টা মন্ত্রণালয় থেকে আলাদা আলাদাভাবে দেওয়া হয়। তারপর আমরা চেষ্টা করি সিনক্রোনাইজ অর্থাৎ একসাথে মেলানোর। এটা 2-1 দিন বা 1 দিন গ্যাপ হলেও আগে পিছিয়ে হলেও যে খুব বেশি একটা সমস্যা হবে এরকম না। বৈষম্য বিরোধী আন্দোলন ও বন্যার কারণে এ মাসের টিসিবির পণ্য বিতরণের তারিখ গরমিল ছিল। আগামী মাস থেকে তা আবার স্বাভাবিক নিয়মেও হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পাশে থাকবে যুক্তরাষ্ট্র, সহযোগিতা করবে বাংলাদেশের উন্নয়নে। সহযোগিতার অংশ হিসাবে আজ $20 কোটি দিতে একটি চুক্তি করেছে দেশটি। বিগত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। মাশরিক রাহাতের রিপোর্টে বিস্তারিত।
অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 1.5 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধি দলের এই ঢাকা সফর সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন তারা। মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ছিলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ অন্য সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা হয় দ্বিপাক্ষিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে $20 কোটি দিতে একটি চুক্তি সই করে দেশটি। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সুশাসন, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে অর্থ দেওয়ার এই চুক্তিটি হয়। Our newest development agreement with the interim government that is for over $200 million. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ওদের আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার। প্রতিনিধি দলটি 30 মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও। মধ্যাহ্ন ভোজ করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। সেখানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পাশে থাকার কথা জানায় দেশটি। আলোচনায় প্রাধান্য পায় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। এই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। এই সফরে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান ও এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে আগে কখনো যাই নাই, আবার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করি। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতন দিয়ে শুরু করলো ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক TSX 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5711-তে। হাত বদল হয়েছে 668 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 169টির, কমেছে 182টির, আর অপরিবর্তিত রয়েছে 46টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক EPL স্টক ব্রোকারেজের। আজকে DSEX ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5711.77 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 14.74 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 8.8% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ব্যাংকিং এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ফলোড বাই সোনালী আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রামীণ ফোন লিমিটেড। আবারও নতুন করে আলোচনায় সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়টি। শুল্কমুক্ত সুবিধায় আনা শেখ হাসিনা সরকারের সাংসদ ও মন্ত্রীদের বিলাসবহুল গাড়ি আটকে গেছে চট্টগ্রাম বন্দরে। সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ায় এসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড় করার নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড। বিস্তারিত নাজমুল সাদিকের রিপোর্টে। শুল্কমুক্ত সুবিধায় আনা টয়োটার জিপ ও ল্যান্ড ক্রুজার কিংবা মার্সিডিজ বেঞ্জের মতো বিলাসবহুল এমন অনেক গাড়ি আগে থেকে আটকে ছিল। এর সাথে যুক্ত হলো একইভাবে শুল্কমুক্ত সুবিধায় আনা সদ্য বিলুপ্ত সংসদের জন্য আনা গাড়িও। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়ে খুলেছিলেন ঋণপত্র, যার মধ্যে 10 জনের গাড়ি চলে আসে দেশে। 6 জন গাড়ি ছাড়িয়ে নিলেও সংসদ বিলুপ্ত হওয়ায় আটকে যায় বাকি 4টি। এর মধ্যে বগুড়া 5 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মজনু ও সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হিন্দির গাড়ির শুল্কায়ন শেষে খালাসের অপেক্ষায় ছিল। আর ময়মনসিংহ 7 আসনের সাবেক সংসদ সদস্য ABM আনিসুজ্জামান এবং টাঙ্গাইল 8 আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহানের গাড়ি শুল্কায়ন শেষ হওয়ার আগেই ভেঙে দেওয়া হয় সংসদ। বিগত সরকারের যে মন্ত্রী বা সংসদ সদস্য যারা ছিলেন, তারা যে প্রিভিলেজ সুবিধা যে গাড়িগুলো নিয়ে আসতেন, এরকম 4টা গাড়ি আমাদের এখানে
বিল অফ এন্ট্রি ফেলা হয়েছিল, তার মধ্যে 2টা অ্যাসেসমেন্ট হয়েছে, 2টা এখনো অ্যাসেসমেন্ট হয়নি। এ নিয়ে কাস্টমসের পাশাপাশি বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব গাড়ি নিলামে বিক্রির জন্য জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নিয়মানুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা। এক্ষেত্রে সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। তবে বিলাসবহুল এসব গাড়ি ছাড় করাতে 810% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি গাড়ির বাংলাদেশি দাম হবে বাজার দরের চেয়ে অনেক বেশি। সেম গাড়িটাই, এটা যদি আবার পেট্রোলটা নিয়ে আসেন, এটা তো ডিজেল, ওইটা জাপান থেকে নিয়ে আসলে আরও কমে পাবেন। তো এই গাড়ি কেন আমি ডিউটি দিয়ে নিব? কোনোভাবে এটা অ্যাডজাস্ট হয় না। এটা ডিউটি ফ্রি থেকে সম্ভব, ডিউটি দিয়ে এটার কস্টিং হয় না। এদিকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেয়াকে সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই নীতি সংস্কারের দাবি তাদের। এমপি হওয়ার পরে জনগণের টাকা তছরূপ করার অনেকগুলো কাহিনীর মধ্যে এটা অন্যতম। তা আমরা মনে করি যে ভবিষ্যতে এইটা বন্ধ করা দরকার। আলোচিত 10টি গাড়ির মধ্যে ছাড়িয়ে নেওয়া 6টির মালিক হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌস, সাকিব আল হাসান ও ব্যারিস্টার সাইদুল হক সুমন। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।